আহসান ভাই থেকে শুরু করে শ্যামলদা, রাজুদা থেকে শুরু করে আমাদের প্রধান সমস্ত নেতৃত্ব আছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলবো, দেখে একটু বসতে হবে। আপনারা সবে 12টা বাজে, খুব বেশিক্ষণ শোনা হবে না। আমি 5 মিনিট বলবো, তারপরে সাইনি বলবে, সভাটা শেষ হবে। একটা বিষয় মাথায় রাখতে, এই ভাঙনের মাটিতে আপনারা জানেন 3 বছর আগে আপনারা একজন মানুষকে ভোটে জিতিয়েছিলেন, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। গোটা ভাঙন জুড়ে প্রতিশ্রুতি দিয়েছিল, রাস্তা তৈরি করে দেব, ব্রিজ তৈরি করে দেব, মেডিকেল কলেজ তৈরি করব, ভাঙনের ছেলে মেয়েদের হাতে খাতা পেন তুলে দেব, বাড়িতে বাড়িতে চাকরির ব্যবস্থা করব। আপনারাই নিজেরাই বলুন। আর যদি কোনো আইএসএফ, কোনো বিজেপি, সিপিএম যারা দলাদলি করে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, গত 3 বছরে এই ভাঙনের মাটিতে কোন কাজটা আপনি করেছেন? একটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি। আমি দায়িত্ব নিয়ে বলছি, কি আমার সঙ্গে সবাই একমত নাকি? একটা কাজ করতে পারিনি, বরং একটা কাজ যদি খুব ভালো করেছেন। ভাঙনের ছেলেদের মেয়েদের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিয়ে 7-7টা মানুষ এখানে খুন করেছে। আজ যদি প্রাণগঞ্জে কোনো রাস্তা তৈরি করে হয়, গত 3 বছরে তৃণমূল কংগ্রেস করেছে। আজ যদি প্রাণগঞ্জে কোনো বিদ্যুতের প্রত্যেকটা বাড়িতে যদি পৌঁছে যায়, তৃণমূল কংগ্রেস করেছে। আজ যদি মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে 1000 টাকা যদি কেউ করে থাকে, 1000 টাকা থেকে যদি 1200 টাকা কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা কোন আইএসএফ, কোন সিপিএম, কোন বিজেপি করেনি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা কথা বলি, যে কিছু কিছু হিন্দুকেরা আছে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তারা হিন্দু ভাই বোনেরা বলেন, 2-1 আছে তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান হয়ে গেছে, মুসলমানদের তোষণ করছে। আর কিছু মুসলমান আছেন, তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হয়ে হিন্দু, তাই হিন্দুদের তোষণ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখানে আমার যারা হিন্দু ভাই বোনেরা আছে, তারা বেশি দূর যেতে হবে না। এখানে যদি এই জেলার সাগরে কপিল মুনির আশ্রম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা দিয়ে সেই কপিল মুনির আশ্রমের সার্বিক ডেভেলপমেন্ট করেছে। আপনি যদি ওখান থেকে তারকেশ্বরে চলে যান, তারকেশ্বরে সেখানে স্কাই ওয়াক চালু হয়েছে, সেখানে মন্দিরের বিউটিফিকেশন হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। আপনি যদি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যান, সেখানে দেখবেন সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে উন্নয়ন করেছেন। আপনি যদি কালীঘাটে চলে যান, কালীঘাট মন্দিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক ডেভেলপমেন্ট করেছেন। আপনি যদি সাতগাছিয়াতে যান, সেখানে প্রতিদিন কয়েক হাজার ভক্তরা আসে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাবা বড় কাছারি মন্দির, সেই বড় কাছারি মন্দিরে একদিকে কোটি কোটি টাকা দিয়ে বিউটিফিকেশন, আর একদিকে মন্দিরের গেট তৈরি করা, আর একদিকে জয়রামপুর মন্দিরের বিউটিফিকেশন করা, আর একদিকে জয়রামপুর মন্দিরের গেট তৈরি করা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে, বিশেষ করে আমার হিন্দু ভাই বোনেদের যে সমস্ত পবিত্র স্থানগুলো আছে, সেখানে বিউটিফিকেশন করা, তার গেট তৈরি করা, সার্বিকভাবে সেখানে করেছেন। অন্যদিকে আমাদের সংখ্যালঘু মুসলমানরা যারা আছে, আমি বিশেষ করে আইএসএফ যারা দালাল আছে, সেই দালালগুলোকে প্রশ্ন করতে চাই। 2011 সালের আগে ফুলপুরা শরীফে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল, কত টাকা সেনা বরাদ্দ করেছিল? কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ফুলপুরা শরীফে মাজারের ডেভেলপমেন্ট, আজ ফুলপুরা শরীফের রাস্তায় স্ট্রিট লাইট, আজ ফুলপুরা শরীফের ত্রিফলা লাইট, আজ ফুলপুরা শরীফের রাস্তাঘাট, ধর্মতলা থেকে ফুলপুরা শরীফ পর্যন্ত বাস চলাচল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে কোটি কোটি টাকা দিয়ে সেখানে ফুলপুরা শরীফ ডেভেলপমেন্ট হয়েছে। আপনার বেশি দূর যেতে হবে না, এখানে পাশে ঘুটিয়ারি গাজীবাবা মাজার, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সেখানে আবর্জনা হয়ে থাকতো। বছরের 17ই শ্রাবণ সেখানে একটা মেলা হয়, মানুষ আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ডেভেলপমেন্ট অর্থনীতি তৈরি করলেন।
কোটি কোটি টাকা দিয়ে একদিকে গাজী বাবার মাজার, ক্যানিয়া মস্তানা মঞ্জিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজ সেখানে ডেভেলপমেন্ট করেছেন। আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চায়, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চায়, যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করতে চায়, যারা মিথ্যা কথা বলে, যারা কুরুচিকর মন্তব্য করে, আমি তাদেরকে বলি যে সময় আসছে, তৈরি থাকো। আগামী দিনে গোটা বাংলার মাটি থেকে বিরোধী রাজনৈতিক দলকে দূরবীন দিয়ে দেখতে হবে, এটা আমি দায়িত্ব নিয়ে মানতে বলে যাচ্ছি। আর গত 21 সালে বিধানসভা নির্বাচনে নওশাদ জোট বেঁধে ছিল কাদের সঙ্গে, কি বলতে পারবেন? কাদের সঙ্গে? সিপিএম এর সঙ্গে। একটা লবি। আজকে সেই সিপিএম কি বলছে? তার রাজ্য সভাপতি, রাজ্য সেক্রেটারি বিমান বসু বলছে হুইজ নওশাদ, কে নওশাদ? আমরা নওশাদকে চিনি না, ও একটা লবি। ও গাছে উঠতে পারে না, বড় ছেলেটা আমার বলে। সে আমি গত কয়েকদিন শুনছিলাম, বলে ডায়মন্ড হারবারে ভুতে দাঁড়াবো। আরে বাপরে বাপ, হেরে ধরতে পারে না, কেউকে ধরে বসে আছে, গায়ে মানে না। আপনি বলুন, কোন রকম ভাবে ভাওতা দিয়ে প্রতারণা করে কোন রকম ভাবে জিতে গেছে ভ্রমণে, ধর্মের গুলি খাইয়ে মানুষের। আমি বলছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, তুমি একবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দেখো, তোমার যদি লেজে গোবর করে যদি না ছাড়তে পারি, রাজনীতি করবো। এখন বলছে যাদবকে আইএসএফ এর ক্যান্ডিডেট দেবো। আরে তোমার দোষর সিপিএম তো ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে বাবা। সিপিএম এর ক্যান্ডিডেট নাম সৃজন, আর আপনি আবার বলছেন এখানে দেবেন। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সমুদ্র রে ভাই। আরে সমুদ্র যেতে গেলে তো ছোট ছোট খালিগুলো পার হতে হয় নাকি? কি তাই তো? কি ভাইরা তাই তো নাকি? তা সেই ছোট খালি কোনগুলো? এই জেলার আরো 3টি আছে। এখানে সায়নী দাঁড়িয়েছে যাদবপুরে, পাশে প্রতিমা দাঁড়িয়েছে জয়নগরে, তার পাশে বাপি দাঁড়িয়েছে আমাদের মথুরাপুরে। তা আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দাও, ওখানে গিয়ে জামানোর যজ্ঞ তোমার হবে, ওসব কথা তুমি ছেড়ে দাও। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, এই 3টে লোকসভার মধ্যে কোনো একটাতে দাঁড়াও, তোমার জামানোর যজ্ঞ করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এটা দায়িত্ব নিয়ে বলছি। আর এই ভাঙড়ে ভাঙড় বিধানসভায় পদ দেখাবে প্রাণগঞ্জ, কি আপনারা তৈরি? এটা আওয়াজ হচ্ছে তো আমি এই থানার কাছে শুনতে পাবো না। এমন আওয়াজ করতে হবে, ভাঙড়ের চালতা বেরিয়ে আইএসএফের কানে ঢুকে যাবে। আপনারা তৈরি? এই লড়াইটা চাই, লড়াইটা করতে হবে। আগামী দিনে আমাদের বাঁচার লড়াই, আমাদের সন্তানদের রক্ষা করার লড়াই, লড়াই গোটা ভাঙড়ের মানুষের আগামী দিনে ভবিষ্যতের লড়াই, লড়াই গোটা বাংলার লড়াই। কারণ কেন্দ্রের বিজেপি সরকার আজকে সিএ চালু করে বাংলা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আজ বাংলার গ্রামীণ হিন্দু গ্রামীণ মুসলমানদের বাংলাদেশ কিংবা পাকিস্তানে দাঁড়াতে চাইছে। 2019 সালের আগে ওরা বলেছিল সিএ মানে শুধু মুসলমান, শুধু মুসলমানরা এই দেশ থেকে চলে যেতে হবে। আর 19-এর পরে কি দেখলাম? আসামে যখন সিএ কার্যকরী হলো, 19 লক্ষ মানুষকে জেলে টেনে নিয়ে গেল, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল। তার মধ্যে 12,86,000 আমার হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, 6 লক্ষের একটু বেশি আমার মুসলমান ভাই বোনেরা। আমি ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করতে চাই, কেন স্বাধীনতার 75 বছর পরে আজ ভারতবর্ষের সিএ চালু করতে হচ্ছে, এনআরসি চালু করতে হচ্ছে? কারণ 75 বছর করে ভারতবর্ষের কি এখানকার মানুষ যারা বসবাস করে তারা নাগরিক নয়? আমাদের তো ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, যার বদলে আমরা সাংসদ নির্বাচন করি, বিধায়ক নির্বাচন করি, প্রধানমন্ত্রী নির্বাচন করি, আমরা চিফ মিনিস্টার নির্বাচন করি, গ্রামের প্রধান নির্বাচন করি, পঞ্চায়েতের সদস্য নির্বাচন করি। সেটা কি আমাদের আইডেন্টিটি নয়, আমার পরিচিতি নয়, আমরা ভারতবর্ষের নাগরিক নয়? আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমার জমি দলিল আছে, আমার স্কুলের সার্টিফিকেট আছে। এই মাটিতে আমরা জন্মেছি। আজকে স্বাধীনতার 75 বছর পরে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তবে আমার ভারতবর্ষের নাগরিক হতে হবে? এর চাইতে বড় লজ্জার কিছু নেই। তাই আমরা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এনআরসি আমরা মানছি না, সিএ আমরা মানছি না, মানছি না, মানব না। এই স্লোগানে মুখরিত করতে হবে গোটা ভারতকে। আর বিজেপি যে নওশাদ
পিছনের দরজা দিয়ে যে বিজেপিকে বাংলাতে ঢোকাতে চাইছে, লড়াইটা আমাদের তার বিরুদ্ধে আমাদের করতে হবে। তাই তো আমরা বলি লড়াই 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 চাই, জোরে বলতে লড়াই 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 চাই, লড়াই 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 চাই। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, জোরে বলতে হবে সবাই একটু, জনগণের গর্জন, ক্যাম্পগঞ্জের গর্জন, ক্যাম্পগঞ্জের গর্জন, তৃণমূল কংগ্রেসের গর্জন, বিরোধীদের বিসর্জন দিতে হবে আমাদের। এই ভাঙনের মাটি থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমরা গত 1 বছর ধরে এই তালিকা রোড থেকে শুরু করে অনেক রাস্তাগুলো আমরা করেছি। এখানে প্রায় 40 কোটি টাকা পানীয় জলের কাজ এখানে চলছে। 300 খানা রাস্তা শুধু ক্যাম্পগঞ্জের ছোট বড় মাঝারি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছে, তার একটা অংশে টেন্ডার হয়েছে। আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ লড়াই করুন। আপনারা এখান থেকে যদি যে ভোটে আপনারা 2021 সালে ওই নৌসাদের মতো একটা কালপিটকে জিতিয়েছিলেন, একটা ধর্মীয় ভাবকে তৈরি করেছিল, সেই ভোটে যদি আপনারা আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী সায়নী ঘোষকে জেতাতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি 26-এর আগে যদি ক্যাম্পগঞ্জে একটা রাস্তা বাকি থাকে আর কোনদিন ভোট চাইতে আসবো না, এটা আমি কথা দিয়ে দিলাম। আর প্রত্যেকটা বাড়ির মায়ের, প্রত্যেকটা মায়ের বাড়িতে, প্রত্যেকটা ভাইয়ের বাড়িতে তার উঠোনে স্থান করে দিয়ে তাদের জল দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে, সেই প্রতিশ্রুতি আজকের এই সভা থেকে আমি দিচ্ছি। তাই আমি সকলকে অনুরোধ করবো, আপনারা 10টা থেকে বসে আছেন, আমি শুনেছি, আপনাদের ধৈর্যকে আপনারা সম্মান করি, আপনাদের লড়াই, আপনাদের আন্দোলনকে সম্মান করি। আমি মনে করি আজকের পাশের অঞ্চল থেকে যে নেতাগুলো এখানে এসেছে, তারা ক্যাম্পগঞ্জ থেকে শিক্ষা নেবে যে ক্যাম্পগঞ্জ যেটা করতে পারে, আগামী দিনে আপনাদের পথ অনুসরণ করে তারাও লড়াই করবে, আমি নিশ্চিতভাবে এটা মনে করি। আর ক্যাম্পগঞ্জে যুব থেকে, ছাত্র থেকে, মহিলা থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে শুরু করে গোটা ক্যাম্পগঞ্জের নাগরিক যারা আছে, তাদের যদি আপনারা আজকে যে ইতিহাস দেখালেন, আমি প্রতিদিন সকালে আমার যারা বয়স্ক আছেন তাদের যদি পায়ে হাত দিয়ে যদি প্রণাম করি, সালাম করি, আপনাদের দিন কখনো শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না। তাই সকলে মিলে আগামী 1 জুন আসছে দিন, আরেকটু সবাই বলা চাপতে হবে, 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, মামুনেরা একটু বলতে হবে, 1 জুন আসছে দিন, সায়নী ঘোষকে ভোট দিন, সায়নী ঘোষকে ভোট দিন। ধন্যবাদ সকলকে, সকলকে আরো একবার আমাদের দলের পক্ষ থেকে, ভ্রমণ বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে এখন আমি আমাদের প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যে সায়নী ঘোষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই মিলে একটা করে দেবেন। কি হাসি মায়েদের, আসলে তো মায়েরা খেলবে না, খেলা তো মায়ের সরকার ভাই তো মোটামুটি সব বলে দিয়েছেন। কি বলো, এইটাকে কিন্তু নেওয়া যাবে, এটা দেখেন একটুখানি, এই মায়েরা দেখতে পাচ্ছে না। থ্যাংক ইউ ফরমি সজান ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এইবার খেলা হবে ঠিক। মঞ্চে উপবিষ্ট সকলেই, অনেক সিনিয়র নেতা আহসান ভাইয়ের সাথে আমার দেখা হলো আজকে, খুব সুন্দর করে প্রাণগঞ্জকে নিজের প্রাণের কাছাকাছি রেখেছে। আমার মায়ের এখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। দাদারা ভাবে যে যেখানেই যাই শুধু মা বোন করে, আমাদের কি কোনো ভ্যালিউ নেই? দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান, মানে যে কোনো সফল পুরুষ মানুষের পেছনে নাকি মহিলাদের অবদান আছে। কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, আমরা বলি যে এটা হচ্ছে মাতৃশক্তির মাটি। পশ্চিমবঙ্গের মাটিতে মহিলাদের যা জোর, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যতে দেখা যায় না। আর সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান, অর্থাৎ এখানে যত মহিলা রয়েছে, যত সফল মহিলা রয়েছে,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তার পেছনে অসংখ্য দাদাভাইদের সমর্থন রয়েছে বলে আমরা কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। কাজে ওদের জন্য একটা জোরে হাততালি হোক। মমতা দি দিন রাত এক করে আপনাদের জন্য খেটে চলেছে, আপনাদের জন্য কাজ করে চলেছে। মমতা দি কি আছে বলুন তো, আন্দোলনের নামান উনি তো ঠান্ডা করে এসিতে বসে থাকতে পারতেন। ওনার মাথায় ছাদ নেই নাকি ওনার বাড়ির সামনে রাস্তাটা তৈরি হচ্ছে না, নাকি ওনার 100 দিনের কাজের টাকা আটকে আছে? মা তাহলে লেগে আছেন একটা ওই সাদা শাড়ি হাওয়াই যদি পরে একজন 65 বছরের উপরের মহিলা পরে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে। তাও ভাবে না, ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে, আমাকে আন্দোলনে যেতে হবে। না না আমাদের মা বোনদের টাকা আটকে রেখেছে। না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না। না না এছাড়া কেউ না টাকা দিচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমি হাসপাতালে থাকবো না, আমাকে বাড়ি যেতে হবে। কি উত্তম, কি এনার্জি! কার জন্য? আপনাদের জন্য তো। দেখুন আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি। আমি 3 বছর